খতরনাক চিন্তা করুন, একটা পাকিস্তানি নাগরিক মানে পূর্ব পাকিস্তান অধুনা বাংলাদেশ, সেখানকার নাগরিককে পাঠাচ্ছে আপনার রাজ্যসভায় সাংসদ করে। বাংলাদেশ থেকে ডাকাতির নাম করে ওরা ভেতরে ঢুকতো, ঢুকে হিন্দু বাড়িতে অ্যাটাক করতো, তাদের মেয়েদের রেপ করতো, তারপর জমি দিয়ে বিক্রি করবা আমরা নেবো। বাঙালি মুসলমানদের সেখানে পাকিস্তানকে তাদের কুকুর ছাগলের মতো তাদের জীবিকা অর্জন। আমার মধ্যে একটা ইসলামিক ফোবিয়া তৈরি হয়ে গেছে, আতঙ্ক হয়ে গেছে। নমস্কার, আপনারা দেখছেন ক্যালপল নিউজ। আপনাদের সঙ্গে রয়েছি আমি মল্লিকা। এই মুহূর্তে আমরা পেয়ে গেছি বিজেপি নেতা অভিজিৎ দাস তথা ববিদাকে। ববিদার থেকে একটা কথা জেনে নেব যে তৃণমূলের পঞ্চায়েত প্রধান লাভলি খাতুন, যিনি কিনা বাংলাদেশের নাগরিক, বাংলাদেশি নাগরিক, তিনি এখানে তৃণমূলের পঞ্চায়েত প্রধান হয়েছে। দাদা, কিভাবে পঞ্চায়েত প্রধান হয়েছে? এখানে পাসপোর্ট বানিয়েছে, তারপরে ভোটার কার্ড, আধার কার্ড বিভিন্ন বানিয়ে এখন তিনি তৃণমূলের পঞ্চায়েত প্রধান হয়ে গেছে। কি করে এটা আপনারা আশ্চর্য হতে পারেন, আমি নই। কারণ এই যে লাভলি খাতুন তো পঞ্চায়েত প্রধান হয়েছে, আপনি সামান্য একজনকে দেখছেন, এবং এরকম কত রয়েছে তা নেই ঠিক, কত লাভলি খাতুন রয়েছে তা নেই ঠিক। শুনুন, এই যে বাংলাদেশে ইনফ্লাক্সের মাধ্যমে মানে বাংলাদেশে অনুপ্রবেশকারীরা অনেক দিন ধরে কমিউনিস্ট আমল থেকে এই ভারতবর্ষে ঢুকতে শুরু করে। তার এখানকার ভোটার কার্ড, আধার কার্ড এবং পেয়ে তারা স্থায়ীভাবে রয়েছে। এবং ন্যাচারালি সিপিএম এর আমলে এই ধরনের জিনিস ঘটেছে এবং তৃণমূল আমলে তো ঘটছেই। আচ্ছা, ইমরান যিনি ছিলেন রাজ্যসভার সাংসদ, ইমরান হোসেন, ও তো পাকিস্তানের নাগরিক ছিল। 71-এ ভারতবর্ষে ঢোকে। তো ওকে তো রাজ্যসভার সকলে ইনফরমেশন দেওয়া সত্ত্বেও মমতা ব্যানার্জি তো তাকে রাজ্যসভার সাংসদ হিসেবে পাঠালো। আপনার এই ক্যানিং এর কাছে এখানে ভুটিয়া স্লিপের এখানে একটা দাঙ্গা হয়েছিল 2013 সালের 19শে ফেব্রুয়ারি। হাজার হাজার হিন্দুর কে অ্যাটাক করা হয়েছিল, কয়েকশো হিন্দুর ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছিল, ভাঙচুর হয়েছিল। এটা সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো গোয়েন্দা সংস্থা নয়। তখন বিজেপি রাজ্য মানে সেন্ট্রালে আসেও নি। 2013 সালে 19শে ফেব্রুয়ারি বলছি। মমতা ব্যানার্জি তখন ওয়েস্ট বেঙ্গলের ক্ষমতায়। সে রাজ্য সরকারের গোয়েন্দা বিভাগ মানে ডিআইবি, সে রিপোর্ট আমার কাছে রয়েছে। সে ডিআইবির প্রতিটা ছত্রে লিখেছে যে যে ইমরান হোসেন, যিনি হচ্ছেন সিমির প্রতিষ্ঠাতা সদস্য আর কি, সম্পাদক, সেই ফাউন্ডিং মেম্বার, তো সেই সিমি যে নিষিদ্ধ সিমি তার এবং যার সঙ্গে জামাত ইসলামী জেএবির সঙ্গে যোগাযোগ করেছে এবং বাংলাদেশে অনেকবার ভিজিট করেছে ইমরান। তো যে কলাম, যাকে পত্রিকা যে কলামকে আবার সারদার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে সেই টাকা আবার কেনা হয়, হ্যাঁ, ব্ল্যাক মানিকে হোয়াইট করা হয়। তো সেই ইমরানকে সম্পর্কে রিপোর্ট দিয়েছিল যে এই ক্যানিং এ যে হিন্দুদের উপরে যে সংগঠিত আক্রমণ, যেখানে রাজাবাজার পার্ট সার্কাস থেকে হাজার হাজার মুসলিম ছেলে এসে পেট্রোল বোমা দিয়ে হিন্দুদের ঘর বাড়িগুলো পুড়িয়েছে, সেই ইমরানের বিরুদ্ধে 2013 সালে 19শে ফেব্রুয়ারি রিপোর্ট দেওয়া সত্ত্বেও তাকে সাংসদ হিসাবে পাঠায় মমতা ব্যানার্জি। তা মমতা ব্যানার্জি তো বেসিক্যালি হচ্ছে জিহাদিতে পৃষ্ঠপোষক। এটার জন্য তো কোনো উদাহরণ লাগে না। আপনি সামান্য একটা পঞ্চায়েত প্রধান দেখছেন, রাজ্যসভার এমপি, একজন সাংসদ, ভারতের আপনার ওকে পার্লামেন্টে পাঠাচ্ছে, রাজ্যসভায় পাঠাচ্ছে, এবং যাদের হাত দিয়ে আইন তৈরি হয়। তো কতখানি খতরনাক চিন্তা করুন, একটা পাকিস্তানি নাগরিক মানে পূর্ব পাকিস্তান অধুনা বাংলাদেশ, সেখানকার নাগরিককে পাঠাচ্ছে আপনার রাজ্যসভায় সাংসদ করে। তা সে মমতা ব্যানার্জির কাছে আপনি কি আশা করতে পারেন যে একজন তৃণমূলের পঞ্চায়েত প্রধান সে বাংলাদেশের নাগরিক? এরকম প্রচুর আছে, প্রচুর এরকম রয়েছে। শুনুন, মমতা ব্যানার্জি আসার পর এটা অ্যাকচুয়ালি মমতা ব্যানার্জি তো অ্যাকচুয়ালি যে যদি ইনভেস্টিগেশন করা হয় এই যে বাংলাদেশের জামাতের সঙ্গে নেক্সাস করে তবে এসছে, নইলে যাদের কোনো রাজ্য ছিল না, ক্ষমতায় ছিল না, যাদের কোনো কিছুই ছিল না, তারা অত 2011 সালে অত কোটি কোটি টাকা পেল কোত্থেকে ক্ষমতা আসার জন্য? যেই বিগত সাপোর্ট দিয়েছে, এবং এই শর্তে যে যত পঞ্চায়েত গুলো আছে, কারণ শংসাপত্র তো পঞ্চায়েত দেবে, তা পঞ্চায়েতের প্রধান বা উপপ্রধান যেন মুসলিম লোক হয়। এবং সেই হিসাবেই তারা 2013 থেকে এবং তার আগে থেকে যখন এই দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর ওরা পঞ্চায়েত দখল করে, তখন থেকে 2008-এর সময়ের কথা বলছি, এই দক্ষিণ চব্বিশ পরগনার মাধ্যমে এরা প্রচুর পরিমাণে এই ফলস শংসাপত্র দিয়েছে পঞ্চায়েতে। তো আস্তে আস্তে পুরো একটা জিহাদি সরকারে পরিণত হয়েছে, যার ফলে তো ওয়েস্ট বেঙ্গলে আপনার মুসলিমের সংখ্যা এত বেড়ে গেছে। বেশিরভাগই দেখা যাবে বাংলাদেশি মুসলমান।
আমার অদ্ভুত লাগে এটাই যে মমতা তো তার ভোটের রাজনীতি করছে, কিন্তু বিষয়টা হচ্ছে যারা আমাদের এখানকার ভারতীয় মুসলিম, তারা তো আমাদের দেশটাকে দেশভাগের সময় যখন জিন্না বলল যে হিন্দুদের সঙ্গে থাকা যাবে না, হিন্দুরা হচ্ছে খুব খতরনাক প্রজাতি, মুসলিমরা এখানে থাকতে পারবে না, তাদের রাইটস খুঁজে পাবে না, তা সেই খতরনাক হিন্দুদের কাছে বাকি মুসলমানদের রেখে বাংলাদেশ ও পাকিস্তানের মুসলমানরা চলে গিয়েছিল, অর্থাৎ ভারতীয় মুসলমানদের সঙ্গে তারা গদ্দারি করেছিল। তা সেই বাংলাদেশের মুসলিমরা হচ্ছে ভারতীয় মুসলমানদের কাছে গদ্দার হওয়া উচিত। তা সে গদ্দারদেরকে যখন এই ভারতবর্ষে ঢোকে অনুপ্রবেশের মাধ্যমে, তখন সে গদ্দারদেরকে কি করে শেল্টার দেয় এখানকার মুসলমানরা, তাদেরকে ভোটার কার্ড আধার কার্ড করতে সাহায্য করে, আমার মাথায় এটা ঢোকে না। না, এই অনুপ্রবেশটা কি এরই ফল? মানে এই যে পঞ্চায়েত করছে, প্রধান করছে, তারই ফল কি? এই কারণেই কি এত অনুপ্রবেশ? অনুপ্রবেশের ফলে যখন একজন মানুষ আসে তার তো আধার কার্ড ভোটার কার্ড করার জন্য তার শংসাপত্র দরকারই হয়, রেশন কার্ডের দরকার হয়। তা পঞ্চায়েত প্রধান উপপ্রধান এইসব করে দিচ্ছে, এবং সবই তৃণমূলের। যত পঞ্চায়েত এখানে 95% হচ্ছে ওদের। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো দাবি করছেন যে সেন্ট্রাল গভর্নমেন্টের দায়িত্বে থাকে অনুপ্রবেশটা, তাহলে কি করে সেন্ট্রাল গভর্নমেন্টের দায়িত্ব থাকবে? আপনার বর্ডারে যে ফেন্সিং যেটা হবে, এই যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রায় রয়েছে 2270-এর মতন কিলোমিটার হচ্ছে আপনার, 72 কিলোমিটার হচ্ছে আপনার বর্ডার। এর মধ্যে প্রায় একটা বিশাল জায়গা এখন পর্যন্ত ফেন্সিং দেওয়া যায়নি, রাজ্য সরকার জমি যায়নি, জমি ডিসপিউট হিসাবে রেখে দিয়েছে। হ্যাঁ, অধিগ্রহণ করেনি, কারণ ফেডারেল স্টেটের স্ট্রাকচার নিয়ে রাজ্য সরকার জমি অধিগ্রহণ করার পর সেটা সেন্ট্রাল গভর্নমেন্টকে হ্যান্ড ওভার করবে, সে রেলের ক্ষেত্রে হোক, আপনার হাইওয়ের ক্ষেত্রে হোক, বা বর্ডারের ফেন্সিং এর ক্ষেত্রে হোক। তো সেটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট করেনি, ত্রিপুরা পুরো বর্ডার ফেন্সিং দিয়ে দিয়েছে, আসামও প্রায় দিয়ে দিয়েছে, ওয়েস্ট বেঙ্গলটা বাকি। এখন ওই দিকে সমস্ত বর্ডার, রাজ্য সরকার যদি হেল্প না করে, রাজ্য সরকার পুলিশ যদি বিএসএফ কে হেল্প না করে, ধরুন কোন রকমে গোলে ঢুকে পড়লো এখানটায়, বিএসএফ তাকে আনতে গেল, গ্রামবাসীরা বাধা দিচ্ছে, কারণ আপনি বর্ডারের ওয়েস্ট বেঙ্গলের বর্ডারের ধার থেকে 5 কিলোমিটার পুরো মুসলিম বসতি হয়ে গেছে, আর হিন্দুদের আপনি দেখতেই পাবেন না, কারণ বাংলাদেশ থেকে তখন ফাঁকা সীমান্ত ছিল, তো বাংলাদেশ থেকে ডাকাতির নাম করে ওরা ভেতরে ঢুকতো, ঢুকে হিন্দু বাড়িতে অ্যাটাক করতো, তাদের মেয়েদের রেপ করতো। তারপরের দিন একটা দঙ্গল আসতো, তোমাকে জমি বিক্রি করবা, আমরা নেব বলে তাদের কাছ থেকে খুব সস্তায় তারা তাদের মেয়েদের বোনেদের ইজ্জত বাঁচানোর জন্য তারা সস্তায় জমিগুলো বিক্রি করে দিত। এইভাবে পুরো বর্ডার, এটাকে বলা হয় ল্যান্ড জিহাদ। হিন্দুদের এটা অ্যাকচুয়ালি এথনিক ক্লিনজিং হচ্ছে। যেভাবে আপনি মগরাহাটে পূর্বে আগে আপনি 82% হিন্দু ছিল, এখন সেখানে 46-এ নেমে গেছে, বাকি 40%, 35% হিন্দু কোথায় গেল কেউ জানে না। ওই দক্ষিণ চব্বিশ যেমন আগে 1981-এ হিন্দুর সংখ্যা ছিল হচ্ছে 73.82%, এখন হিন্দুর সংখ্যা 2011-এ সেন্সাসে 63.38%। আর ওই 2021-এ করোনা হয়নি, করোনার জন্য আরো 13-14 বছরে আরো প্রায় 6-7% কমে গেছে হিন্দু, অর্থাৎ 75 থেকে প্রায় নেমে এসছে 56%-এ, প্রায় 18-19% হিন্দু কোথায় গেল কেউ যায় না। তা ওয়েস্ট বেঙ্গলের বর্ডারের ধারগুলোতে এইভাবে হিন্দু শূন্য হয়ে গেছে, এবং এই ল্যান্ড জিহাদের মাধ্যমে এর ফলে ওদের স্মাগলিং এর সুবিধা হচ্ছে, বাইরে থেকে লোক এনে ঢুকিয়ে তাদেরকে রাখতে পারছে। ওয়েস্ট বেঙ্গলটা অ্যাকচুয়ালি বাফার স্টেট হয়েছে, মানে এই জায়গাটা ওরা কিছু করবে না, এইখানে মাধ্যমে এইটাকে বেস করে প্ল্যাটফর্ম হিসেবে ইউজ করে ওরা অন্যান্য প্রভিন্সে, অন্যান্য স্টেট গুলোতে তারা অরাজকতা করছে, ব্লাস্ট করছে, যা ইচ্ছা তাই করছে। আপনি দিল্লিতে দেখছেন না, যত চুরি ডাকাতি সব বাংলাদেশি নাগরিকগুলো, এখন দিল্লি পুলিশ আস্তে আস্তে ডিটেক্ট করছে, কিন্তু কিভাবে ডিটেক্ট করবে? আপনার ওখানে বিতাড়িত করবে, চলে আসবো ওয়েস্ট বেঙ্গলে। এবারখানকার মুসলমান তাদের, যতক্ষণ না আমাদের ভারতবর্ষের রাজনৈতিক দলের কথা বাদ দিন, ভারতীয় মুসলমানরা, ওয়েস্ট বেঙ্গলের মুসলমানরা যদি সচেতন হতো, তাহলে কোনোদিন বাংলাদেশি মুসলমানরা এখানে আশ্রয়টা পেত না। কিন্তু আমি একটা অদ্ভুত ব্যাপার দেখেছি, এই যে আজকে প্রায় 45 লক্ষের মতন আপনার বাংলাদেশি মুসলমান পাকিস্তানে রয়েছে, তো তাদের কি দুর্দশা, আপনি যে কোনো সোশ্যাল মিডিয়া গুগলসে সার্চ করলে পেয়ে যাবেন। তো বাঙালি মুসলমানদের সেখানে পাকিস্তানকে তাদের কুকুর ছাগলের মতো তাদের জীবিকা অর্জন করতে হচ্ছে। আপনাকে এটা বুঝতে হবে যে একটা দেশ 3টে টুকরো হলো, একটা টুকরো আমাদের হিন্দু, মাঝেটা হচ্ছে আমাদের হিন্দু গরিষ্ঠ ভারতবর্ষ, বাকি দুটো হচ্ছে মুসলিম গরিষ্ঠ, ধর্মের নাম করে তাই দুটো টুকরো হয়ে রয়েছে। আমাদের দেশ পাঠাচ্ছে বগল গ্রহে মানুষ, সে প্ল্যানিং করছে, অন্য দুটো পাঠাচ্ছে আমাদের দেশে মানুষ, কতটা ইল ডেভেলপড, খেতে পায় না তারা, ভারত থেকে খাবার না গেলে তারা খেতে পারবে না, মরে যাবে। আটা, পেঁয়াজ,
সমস্ত কিছুই। তো একটা ভুভুক্ষ হয়ে গেছে। তার মূল কারণ হচ্ছে ধর্মটাকে, মুসলিম ধর্মটাকে বেশি করে আঁকড়ে। আর অদ্ভুত ব্যাপার যে এই যে তারা কাফেররা নাকি এত খারাপ, আমরা হচ্ছে মুসলিকদের দল, আমরা হচ্ছে জাহান্নামে যাব। হ্যাঁ, তো যদি কোনো মুসলিমকে প্রশ্ন করা হয় যে ঘুম থেকে উঠছো আর শোয়া অবধি, আর সকাল থেকে মানে জন্মেছো আর মৃত্যু অবধি এমন একটা জিনিসের নাম করে যেটা কাফেররা আবিষ্কার করেনি, মুসলিমরা করেছে। তো টোটালি তারা ডিপেন্ডেন্ট অন কাফের, তারা কাফেরদের উপর পুরোপুরি তারা নির্ভরশীল। অথচ দেখা যাচ্ছে যে তাদের জন্ম থেকে মৃত্যু অব্দি কাফের বিরোধিতায় একটা সাইকো, এরা যেন একটা বিকৃতি। এই ইসলামিক এই বিকৃতির ফলে দেশে ডেভেলপমেন্ট হচ্ছে না। আজকে কখনোই দেখা যাবে না যে আজকে আমাদের দেশে এরকম সমস্ত উদ্বাস্তুগুলো ঢুকছে, মানে বাংলাদেশি মুসলিমরা ঢুকছে। তো কখনোই তাদের দেখা যাবে না যে এতগুলো 57টা মুসলিম কান্ট্রি আছে, ঠিক একই রকমের ইংল্যান্ডে ঢুকছে, অস্ট্রেলিয়ায় ঢুকছে, নেদারল্যান্ডে, সবাই মানে একটা যেন সবার মধ্যে একটা ইসলামিক ফোবিয়া তৈরি হয়ে গেছে, আতঙ্ক হয়ে গেছে। আহ, তারা কিন্তু কখনো তার বাঁচার জন্য কাফেরদের দেশে ঢুকছে, তারা কিন্তু কখনো মুসলিম কান্ট্রিতে ঢুকছে না, মুসলিম কান্ট্রিগুলো তাদের আশ্রয় দিচ্ছে না। মুসলমানদের মতো আরবের ধর্ম, কই আরব কেন তাদের আশ্রয় দিচ্ছে না? এই যে গাজা প্যালেস্টাইনে নাকি এত ইহুদিরা অত্যাচার করছে, তো প্যালেস্টাইনদের কেন আরব কেন সেন্টার দিচ্ছে না? এগুলো ভাবার দরকার নেই? এর উত্তর জবাব দিতে পারবে সেই সমস্ত ধর্মান্ধ মুসলিমরা? তো এই যে আজকে বাংলাদেশি মুসলমান আমাদের এখানে এসে ঢুকে ডেমোগ্রাফি যে চেঞ্জ করে ফেলছে, এটা পরবর্তীকালে দেখুন যেখানে হিন্দু গরিষ্ঠ থাকবে সেখানে সমস্ত ধর্মের লোকেরা টিকে থাকবে। পৃথিবীতে যেখানটায় ইহুদিরা, পার্সিরা সমস্ত পৃথিবী থেকে শেষ করে দিয়েছে মুসলিমদের অত্যাচারে, কিন্তু ভারতবর্ষে তারা টিকে রয়েছে, যার ফলে আমরা জাহাঙ্গীর ভাবাকে পেয়েছি, আমরা জামশেদজি টাটাকে পেয়েছি, টপ টপ লোকেদের পেয়েছি যারা পার্সি। ইহুদিরাও এখানে রয়েছে, সমস্ত ধর্মের লোকের এখানে সেন্টার হয়েছে। কিন্তু যেখানে হিন্দু সংখ্যা কমে গেছে সেখানে কালচার শেষ হয়ে গেছে। তো এখানে ওয়েস্ট বেঙ্গলে কালচার আস্তে আস্তে শেষ হয়ে যাবে। আর যে বাংলাদেশের অবস্থা দেখছেন না, যেই মুহূর্তে ওখানটা জামাত নেটওয়ার্ক শুরু করেছে, এখন মেয়েদের ঘর থেকে বেরোতে দেবে না, আপনাকে এইভাবে সাক্ষাৎকারও নিতে দেবে না। একটা সে ভূতের মতন একটা বোরখা পরে শুধু চোখ দুটো ফাঁক করে আপনাকে সব জায়গায় যেতে হবে। হ্যাঁ, আপনার কোনো রাইটস নেই। ছেলেদের বেলা কিন্তু রাইটস হচ্ছে না, যে মেয়েরা যদি বোরখা পরে ছেলেগুলো আল্লাহ আল খাল্লা পরে ঘুরুক, সেটা কিন্তু দেখতে পাবেন না। অর্থাৎ মেয়েদেরকে পর্দাশীল করে রেখে দেবে আর অন্য মেয়েদের নিয়ে ফুর্তি করবে। এই জিনিস তো চলতে পারে না। আজকে ইসলামিক এই ডগমেটিজমের ফলে আমাদের সকলে একটা ফিয়ার সাইকোসিসে ভুগছে, যে আদৌ কি আমরা কি হবে তাহলে। এই সমস্ত জায়গায় একটা অস্থিরতা তৈরি হয়েছে, এবং মমতা ব্যানার্জি এবং কমিউনিস্টরা এই দুটো দলই এর জন্য দায়ী। এই কমিউনিস্টদের অবস্থা দেখছেন না, বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার করছে, সেইখানটায় লিখছি যে বাংলাদেশি হিন্দুদের, সংখ্যালঘুদের এবং ভারতীয় সংখ্যালঘুদের সুরক্ষা দান করতে হবে। মানে কতখানি মানে বদমাশি চিন্তায় কমিউনিস্টদের। শুধুমাত্র বাংলাদেশি সংখ্যালঘুদের জন্য ওরা, ওদের কোনো মাথা ব্যথা নেই, তার ভারতীয় সংখ্যালঘু, কারণ ভারতীয় সংখ্যালঘুদের কি এখানে অত্যাচার করছে? এখানে বেঁচে নেই? 1% খ্রিস্টান আছে, তারা মাথা তুলে রয়েছে, 0.5% জৈন আছে, তারা মাথা তুলে বেঁচে আছে। এখানকার মুসলমানরাও দাবি করছে যে তারাও কোথাও গিয়ে একটা সুরক্ষিত নেই নাকি ইন্ডিয়া। ওদের জীবনে কোনোদিন ওদের খাই মিটবে না, এখানকার মুসলিমদের জীবনে কোনোদিন খাই মিটবে না। আজকে 0.5% বুদ্ধিস্ট তারা মাথা তুলে বেঁচে রয়েছে, 1% খ্রিস্টান মাথা তুলে বেঁচে রয়েছে, 2% শিখরা মাথা তুলে বেঁচে রয়েছে, 0.5% জৈনরা মাথা তুলে রয়েছে, তারাও তো সংখ্যালঘু। কিন্তু তারা তো বলে যে আমরা ডিপ্রাইভ, আমরা বঞ্চিত। যত সমস্যা মুসলমানদের এখানে ওয়েস্ট বেঙ্গলে 35% করে এখন ওরা সংখ্যালঘু। সংখ্যালঘু তকমাটা মুসলমানদের থেকে আগে হটিয়ে দেওয়া উচিত। এদিকে বলে আমরা, আমাদের মধ্যে আমরা মুসলিম, আমাদের মধ্যে কোনো কাস্ট নেই, বিভেদ নেই। আর ওবিসি তাহলে কি করে হলো? সমস্ত চাকরি বাকরি সব ওবিসি মমতার আমলে এসে ওবিসি এই ক্যাটাগরি করার ফলে হিন্দু ওবিসিরা চাকরি পাচ্ছে না, কোনো কাজ পাচ্ছে না, এবং এই হিন্দু ওবিসিদের বলার মতো কেউ নেই। মানে একটা বিভৎস অবস্থা করে দিয়েছে। তা আমার যদি ধর্মের যদি কোনো কাস্টিজম বিভেদ না থাকে, তাহলে আমি সেখানটায় আমার কি করে আমি ওবিসি কোটায় আমি চাকরি নিই? লজ্জা লাগে না সে সময়? কই সেই সময় তো গিয়ে আমি ওবিসি, আমার মুসলমানদের এই কাস্ট, আমার এই কাস্ট, তখন রেখে কি করে? এবং 97% মুসলিমকে ওবিসি ক্যাটাগরিতে ফেলে দিয়েছে এই মমতা ব্যানার্জি, যেটা সুপ্রিম কোর্টে এখনো রয়েছে। তো বিষয়টা হচ্ছে যে মুসলিমদেরকে ভাবতে হবে আগে, তার আগে মুসলমান, যেখানে যে সমস্ত মুসলিম ব্যাপারটা এমন যে এরা নিজের দেশ ভাবার আগে এরা আগে নিজের ধর্মটা ভাবে, অথচ মুসলমানরাই মুসলমানদের মারছে।
সিরিয়াতে কাদের মারছে? মুসলমানকে মারছে। আফগানিস্তানে কার? মুসলমানকে মারছে। যে পাকিস্তান টোটাল প্যান ইসলাম করবে বলে এত ভারতের সঙ্গে শত্রুতা, যেহেতু ভারত হিন্দু মেজরিটি, সেখানে তালিবানরা, তারাও মুসলমান, তালিবানরা পাকিস্তানিদের মারছে। তো এরা শুধু হিংস্রতা ছাড়া কিছু নেই। আর ভারতের উপরে এদের এত রাগ কেন? যেহেতু ভারত মেজরিটি। এখনই ভারত হিন্দু সংখ্যালঘু হয়ে যাক, যে পথ ওরা চাইছে, যেটা ববি হাকিম বলে গেছে, সমস্যা দেখবেন ভারতের প্রতি আর ওদের কোনো শত্রুতা নেই। এরা আমাদের সব জিম্মি করে রেখে দেবে, আমাদের ট্যাক্স দিতে হবে, আমাদের মেয়ে বন্ধের ঘনিমতের মাল তাদেরকে লুট করবে। মুসলমান হতে হবে, মানে ভারতের হ্যাঁ, যারা সংখ্যাগুরু নয়তো জিম্মি হয়ে থাকতে হবে, যেভাবে বাংলাদেশে হিন্দুরা রয়েছে, বাংলাদেশে বুদ্ধিস্টরা রয়েছে। তো একটা কোন পৃথিবীতে কোথাও এটা পাওয়া যাবে না যে নন ইসলামিক কান্ট্রিগুলোতে তার সমস্ত, তারা তখন রাইটস খুঁজে পাচ্ছে, আর ইসলামিক কান্ট্রিগুলোতে তারা পাচ্ছে না। ভাই কাফেরা যদি এতই খারাপ, তো এখানে কেন আসছিস তোরা? তোরা যাও তোদের ইসলামিক কান্ট্রিগুলোতে, সেখানে গিয়ে থাক। সেটা তো দেখা যায় না। আর সব থেকে বদমাস হচ্ছে কমিউনিস্টরা। তৃণমূলে হয়তো জিহাদি সরকার চালাচ্ছে, কিন্তু কমিউনিস্টরা পুরোপুরি এখানটায় একটা বাতাবরণ তৈরি করছে। মানে এই 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 সাম্প্রদায়িকতা পৃষ্ঠপোষক হচ্ছে কমিউনিস্টরা। এই আবহেই যেখানে কমিউনিস্টদের কথা এক্ষুনি উল্লেখ করলেন, যেখানে বর্তমানে বাংলাদেশ ভারতের যে একটা তিক্ত সম্পর্ক তৈরি হচ্ছে, সেখানে জ্যোতি বসুর প্রয়াণ দিবসের অনুষ্ঠানে আমন্ত্রিত বাংলাদেশীর বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী রোজিনা চৌধুরী বন্যা। রিজওয়ানা চৌধুরী বন্যা খুব সুন্দর গান গায়, আমারও ভালো লাগে ওনার গান। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই কমিউনিস্টদের, আমি বললাম যে কমিউনিস্টরা অ্যাকচুয়ালি আমাদের দেশদ্রোহী। এরা 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 হিন্দুদ্রোহী। দেশদ্রোহী তো বটে, হিন্দুদ্রোহী। হিন্দু সমাজের জন্য কমিউনিস্টদের কোনো চিন্তা ছিল না। আজকে বাংলাদেশে যখন এইভাবে অত্যাচার করছে, বাংলাদেশের লোকদের ডাকবে কেন? আমি রেজওয়ানা চৌধুরীকে অসম্মান করছি না, তার প্রতিভাকে আমি অসম্মান করছি না। জ্যোতি বসু নিজে পূর্ব বাংলার লোক, তার বাড়িটাকে সুরক্ষিত রেখে দিয়েছে। হাজারের হিন্দুদের পরিবারের বাড়িগুলোকে ধূলিসাৎ করছে, সেগুলোকে দখল করে নিচ্ছে। জ্যোতি বসু মরিচঝাপির ঘটনা সকলে জানে। পূর্ব বাংলা থেকে আগত উদ্বাস্তুদের কিভাবে পুলিশ দিয়ে এবং ক্রিমিনাল দিয়ে তাদেরকে মেরে তাদের বডির লাশ ফেলে দিয়েছিল ওই জলে, নদীর জলে। তো জ্যোতি বসু অ্যাকচুয়ালি একটা হিন্দু বিরোধী একটা ব্যক্তিত্ব বলা যেতে পারে, এবং জ্যোতি বসু আমাদের কোনো ফেন্সিং করতে দেয়নি। আর কমিউনিস্টদের তো চিন্তা ভাবনা এটা রয়েছে এইরকমই, তারা তো মুসলিম উগ্রতার পৃষ্ঠপোষক। এতে নতুন কিছু বলার কিছু নেই আমার। কিন্তু এই যে সিপিএম এর কথা বলছি, সিপিএম এর যে এই যে রাজ্যে এবং ইন্ডিয়াতে ছড়িয়ে ছিটিয়ে এত কমিউনিস্ট রয়েছে, এত বামপন্থী রয়েছে, তারা বলে ভোটের সময় আসলে ভোট প্রচারে বলে যে আমরা আবেগ দিয়ে এখনো পর্যন্ত ধরে রেখেছি, অথচ শূন্য সবটাই। দেখুন, এটা হচ্ছে সম্পূর্ণ ওদের একটা ঢপবাজি। এদের মতো দ্বিচারী জীব পৃথিবীতে নেই। এদের কমিউনিস্টদের তন মন হচ্ছে মুসলিমদের মতন। মুসলিমদের যেমন তন মন সবাই আরবে, জেনেটিক্যালি তারা ভারতীয়, কিন্তু তাদের মন রয়েছে সম্পূর্ণ ওখানটায়। ঠিক কমিউনিস্টদের তাই, ওদের সেই মন রয়েছে সে চায়না এবং রাশিয়াতে। আর এতে কয়েক কোরআন, এদের কমিউনিস্ট পার্টি ম্যানিফেস্টো, ওদের ময় মার্কস, এদের ময় মোহাম্মদ। তো কোন, এবং দুটোই ডগমেটিক, আমরা ছাড়া পৃথিবীতে কাউকে বাঁচতে দেবো না। ইট ইজ নট এ, কি বলবো, এটা এটা ওয়ান টাইপ অফ রিলিজিয়ান এই কমিউনিজমটা। তো এই 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 যে কমিউনিস্টদের আপনি দেখবেন যে সবসময় এই যে মুসলিম লীগকে সমর্থন করা, জ্যোতি বসুর সে বক্তব্য, হ্যাঁ, বরুণ সেনগুপ্ত তার পত্রিকা যখন বেরিয়েছিলেন খুব সুন্দরভাবে জ্যোতি বসুর সম্পর্কে লিখেছিলেন যে যে ব্যক্তি মুসলিম লীগকে ডাইরেক্ট সমর্থন করেছিল যে ভারত আগে ভাগ করতে হবে, তবে দেশ স্বাধীন হবে, মুসলিমদের অধিকার হচ্ছে আলাদা রাষ্ট্র। তো কমিউনিস্টরা তখন তখন তো সিপিএম ছিল না, তখন সিপিআই ছিল, কমিউনিস্ট পার্টি মঞ্চে বক্তব্য রেখেছিল এই জ্যোতি বসু। সেসব ইতিহাস এখনকার দিনে যারা জেনারেশন তারা স্টাডিও করে না, তাদের জানা উচিত যে কমিউনিস্টরা কতটা দেশদ্রোহী। দেখুন, কমিউনিস্ট এখন বুঝে গেছে এটা আর কোনদিন আসবে না, কিন্তু মমতা এদেরকে এখন ব্যাকআপ দিচ্ছে। কারণ মমতা জানে যে যত মমতা তৃণমূল বিরোধী ভোট ব্যাংকটাকে যত ডিভাইড করা যাবে, তত বেশি ওদের ফায়দা হবে। এবং আপনি দেখছেন না যে এই জুনিয়র ডাক্তারদের ধর্মঘটটা আর্জি করে, সেখানে কমিউনিস্ট প্রভাবিত জুনিয়র ডাক্তারদের উইংটাকে ঢুকিয়ে দিয়ে কিভাবে আন্দোলনটাকে পুরো ধূলিসাৎ করে দিল। তো মমতা ব্যানার্জি খুবই মানে শ্রুট পলিটিশিয়ান। ওর কাছে বিরোধী দলের শেখা উচিত যে কিভাবে রাজকায়ন করা উচিত।